ইদানিং ঢাকা শহরে থাকাটা আমার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। সারাক্ষণ একা, একা থাকি। আমার ছোট্ট সোনাটার সঙ্গেই কথা বলি। আসলে কথা বলার মতো কোনো মানুষও নেই। এই ৩-৪ টা দিন চোখের পলকেই চলে গেল। আব্বু ছিল, মা ছিল, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আমার ভাইও এসেছিল। বাসাটা একদম ফুলফিল ছিল। বাট এখন আবার সবকিছু আগের মতোই খালি, খালি হয়ে গেল। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন, তাই না? আমি কিন্তু আমার এই একাকিত্ব জীবনটাকেই উপভোগ করার চেষ্টা করি। কি দরকার আছে মন খারাপ করে বসে থেকে ঘরের কাজ করি, বাচ্চাকে সময় দেই, এই তো আমার সময় কেটে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমি আজকের ব্লগটি সন্ধ্যা থেকেই শুরু করছি, মানে বিকালের পর থেকে সন্ধ্যা থেকে শুরু করছি। তো সন্ধ্যাবেলা কিছু বাজার দরকার ছিল, আমার হাজবেন্ড নিয়ে এসেছিল বাইরে থেকে। কারণ আজকে সবার পছন্দ ছিল একটু দম বিরিয়ানি খাবে, তাও বাসমতি চালের। তাই তো চাল কিনতে যেয়ে বাকি টুকটাক অনেক কিছু দরকার ছিল, সব কিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর আমার বেবি শুধু ফলের মধ্যে কলাটাই পছন্দ করে, তাই আমার বেবির জন্য কিছু কলাও এনেছে। তো মাকে দিলাম, মা উঠিয়ে রাখতে ছিল। আমার মা বাবা শুধু আজকে রাতটাই আমার বাসায় আছে, মানে সকালে চলে যাবে। মনটাও ভীষণ খারাপ হচ্ছিল, আর কয়েকটা দিন থেকে গেলে খুব ভালো লাগতো। বাট আমি যেহেতু সুস্থ হয়ে গিয়েছি, তাই তারা আর থাকতে চাচ্ছে না। গ্রামের বাড়িতে শুধু আমার ছোট 2 বোন আছে, আর কেউ নেই। ওদেরও মাকে ছাড়া ভালো লাগছে না। আর যেহেতু ঈদও চলে আসছে, সবকিছু মিলিয়ে আসলে একদমই থাকতে চাচ্ছে না, তাই চলে যাবে। তো এই তো মার জন্য আমি একটা কেক বানাচ্ছিলাম। এখানে কেক বানাতে ডিমগুলা ভেঙে এরকম একটা সিচুয়েশন হবে আমি আসলে বুঝতেই পারিনি। এই ডিমটা কিন্তু একদম ভালো ছিল, বা দ্বিতীয় ডিম যেটাই তো, এই ডিমটা একদম ভালো ছিল না। কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গিয়েছিল, একটু ফেনা ফেনা উঠতেছিল। তো আমার না নাকে গন্ধ পাচ্ছিলাম না, যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাট আমার মনে হচ্ছিল এটা ভালো নেই। তো চামচ দিয়ে একটু উঠায় আমার মায়ের নাকে দিলাম। মা বলল এটা খাওয়া যাবে না, গন্ধ হয়ে গিয়েছে। মানে এই ডিমটা পচা ছিল। তো এখন এই ডিমটার জন্য আমার ভালো ডিমটাও ফেলে দিতে হলো। মানে কি একটা অবস্থা। তো আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তারা একটা লাইক দিয়ে দিও। আর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করছো আমার চ্যানেলটা, তারা আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। দেন আমি বাটিটাকে আবার পরিষ্কার করে এখানে 4 টা ডিম নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই 4 টা ডিমই ভালো ছিল। আর এখানে হচ্ছে হাফ কাপ চিনি দিয়েছি, যেহেতু আমি 4 টা ডিমের কেক বানাচ্ছি, সো আমাকে এখানে 1 কাপ চিনি দিতে হবে। আসলে আমি মানে হচ্ছে মেজারমেন্ট কাপ যেই বড় সাইজের কাপটা ওটা পাচ্ছিলাম না, তাই হাফ কাপ যেটা আর কি অর্ধেক, ওটা দিয়ে আমি হচ্ছে আটা উঠিয়েছি। তাই ওটার কালারটা একটু এরকম লাগছে। এটা কিন্তু নোংরা নয় একদমই। এদিকেই তো আমি ডিমটাকে হচ্ছে সুন্দর করে বিট করে নিয়েছিলাম। আসলে সারাদিন আমার একদমই ভালো লাগেনি। একটু মানে আমি পানি প্রচুর কম খাই, আর পানি কম খাওয়ার কারণে আমার মাঝে মাঝে পেটে ব্যথা হয়। আমি না পানি একদম বেশি খেতেই পারি না, আর পানি খেতে মনেই থাকে না আমার। যাই হোক, তো ওটা নিয়ে একটু খারাপ লাগতেছিল, পেটে হালকা ব্যথা করছিল। না হলে কেকটা বিকালেই বানিয়ে ফেলতাম, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতাম না। যাই হোক, এই তো আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট ঢেলে নেব। বাকি প্রসেস আর দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। কারণ হচ্ছে আমি তো অনেকবার দেখিয়েছি কিভাবে আমি কেক বানাই। তবুও আমার মিষ্টি আপুরা যদি আমার কেক বানানো দেখতে চাও, আমি কিন্তু খুবই নর্মালি একদম মানে পারফেক্টভাবে কেক বানাতে পারি, ঘরোয়াভাবেই একদম কোনো মেজারমেন্ট ছাড়াই আমার কেকগুলো একদম পারফেক্ট হয়। তো এই টাইপের রেসিপি যদি তোমরা চাও, তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করে দিও। আমি নেক্সট টাইমে তোমাদের ফুল এবং ডিটেলস শেয়ার করব। আমি এখানে কেক বানানোর জন্য 7 ইঞ্চি মোলটা নিয়েছিলাম, আর তেল ব্রাশ করে একটা হচ্ছে কাগজ দিয়ে নিয়েছিলাম, নিচে দেখতে পেয়েছো তোমরা। আর বাকি হচ্ছে যে ব্যাটারটা আছে সবটাই ঢেলে নিয়ে রেডি করে নিয়েছি। আমার যেহেতু ওভেন নেই, আমি কিন্তু সবসময় চুলাতেই বেক করে থাকি। আর এই তো মাত্রই হাঁড়িটা বসিয়েছি। আসলে সবসময় দেখা যায় 5 মিনিট আগে বসিয়ে দেই, বাট আজকে কিন্তু সেই সময়টাও পাইনি বসিয়ে দেওয়ার। তো এটা কোনো ম্যাটার করে না, আসলে বেটারটাই সব কিছু। তোমার যদি বেটারটা ভালো হয়, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। আর এদিকে আমি একটা লবঙ্গ দিয়ে হচ্ছে ছিদ্রটা বন্ধ করে নিয়েছিলাম। আর এই তো বাসমতি চাল নিয়ে নিচ্ছি। এই চালটার এত দাম কেন আল্লাহ, এত দাম! এই চালটা আসলে আমাদের খাওয়া উপযোগী না, তারপরেও মাঝে মধ্যে খেতে মন চায়। তো আমি আগেই চালটাকে ধুয়ে এটাকে রেখে দিয়েছিলাম আর রাইসটা করার জন্য। আর অবশ্যই এখানে কিন্তু আমি লবণ তেলটা ইউজ করেছি, একটু বেশি পরিমাণে তেল ইউজ করতে হয় পানির সঙ্গে, না হয় কিন্তু রাইসটা একটু তেলতেলা ভাবটা থাকে না। এই দম বিরিয়ানিটা চাইলে যখন রাইসটা একদম গরম থাকে তখন একটু ঘি মিশিয়ে দিলেও কিন্তু ভালো লাগে, বা আলাদা করে একটু ভেজেও নেওয়া যায়। এক একজন আসলে এক এক প্রসেসে করে, এটা অনেকভাবেই করা যায়। তো আমি নর্মালি এইভাবেই করে থাকি। আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে এই প্রসেসে করলে। তো আমার চালটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, আমি 90% কুক করে নেব। মানে বাকিটা তো এমনি পরে করে নেব দমে রেখে। আর এদিকে দেখো আমার কেকটা মাশাআল্লাহ কত ফুলেছে। আমি তো ভাবছিলাম বাটি থেকে পড়েই যাবে, মানে যখন ফুলতেছিল মনে হচ্ছিল পড়ে যাবে পড়ে যাবে। যাই হোক, এটা কিন্তু হয়ে গিয়েছে, আমার আর চেক করতে হয়নি, আমি দেখেই বুঝে গিয়েছি এটা পারফেক্ট হয়েছে। তো এটা কিছুক্ষণ ঠান্ডা হোক। আর এদিকে হচ্ছে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, আমার রাইসটা তো করা হয়ে গিয়েছে। এই তো আমি একটু চিকেনটা আজকে একটু অন্যভাবে বসিয়েছি, আর বাকি প্রসেস তোমাদের দেখাইনি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আর ভিডিও করারও সময় পাইনি।
যেহেতু সবাই মিলে খাবো একটু বেশি মজা করেই করছিলাম। আর এদিকে হচ্ছে ১ম এ আমি কিন্তু একটু ঘি দিয়ে নিয়েছিলাম, দেন রাইস দিয়েছি। তার উপরে হচ্ছে কিছু গাজর কুচি, কিছু বেরেস্তা দিয়ে নিয়েছিলাম আর একটু ফুড কালার। দেন চিকেনের লেয়ারটা দিয়ে আবার তার উপরেই তো রাইস দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। তো ১ম স্টেপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেকেন্ড স্টেপটা একটু শেয়ার করছি। আর এই ভিডিওটা যেহেতু গত পরশুদিন রাতের, মানে গতকালকে হচ্ছে আমার বাবা-মা চলে গিয়েছে আর আজকে ভিডিওটা আমি আপলোড করছি। তো ওইদিন কিন্তু প্রচুর গরম ছিল, রাতে এতটাই গরম ছিল আমি যে রান্না করতেছিলাম ২-৩ বার কিন্তু আমার চোখের মধ্যে ঘামও চলে গিয়েছে। মানে এতটাই খারাপ অবস্থা হয়েছিল। আর চার্জার ফ্যান এনে দেখা যায় ফ্যানটা ছাড়লেও হচ্ছে চুলায় তাপ লাগে না। মানে সবকিছু মিলিয়ে আসলে হচ্ছিল না। ফুড কালার দেওয়ার পরে হচ্ছে আমি কিছু গাজর কুচি দিয়ে দিয়েছিলাম। গাজর কুচি বলতে একদমই কুচি, মিহি কুচি যেটাকে বলে। আর হচ্ছে বেরেস্তা দিয়ে এই তো একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ব্ল্যাক কিশমিশটা আছে, তারপরে নর্মাল কিশমিশ, তারপরে কাজু, তারপরে হচ্ছে কাঠবাদাম, মানে মোটামুটি যেগুলা ইউজ করা যায় আর কি। টুকটাক আমার হাতের কাছে ছিল, আমি সবগুলাই দিয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে ফাইনাল স্টেপ একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর যেহেতু বাবা মা খাবে আজকে একটু স্পেশালভাবে করছিলাম। ঘি এখানে আমি ৪-৫ চামচের মতো দিয়েছিলাম উপরে। আর নিচের লেয়ারটাতে দিয়েছিলাম মনে হয় ২ থেকে ৩ চামচের মতো। তো অত বেশি লাগেনি। তো মোটামুটি আমি দিয়েই তো দমে রেখে দেবো এটাকে একদম ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। একদম দমেই হবে। আর এটা যেহেতু আমার ননস্টিক টাইপের প্যান, সো এটার আশেপাশে আর কাপড় দিতে হয়নি আমার, কারণ একদমই ফাঁকা ছিল না কোনো দিকে। এদিকে হচ্ছে আমার কেকটাকে আমি একটু আনমোল্ড করে নিব। আসলে আমি একটা ব্রেড কাটার নিয়েছিলাম, তো এটা দিয়ে কাটতে গেলে না কেকটা থেতলে হয়ে যায়, মানে সুন্দর হয় না ফিনিশিংটা। তো কেটে নিয়েছি, দেখা যাক কেমন হলো। তো এটা ভাবতে ভাবতে আসলে দেখলাম আমার চারপাশে দেখো একটু একটু উঠে উঠে যাচ্ছিল কেকটা, আর এত বেশি সফট হয়েছিল, মানে কি বলবো তোমাদের, মুখে নিলেই মিলিয়ে যাচ্ছিল। যদিও স্পন কেক একটু সফটই হয়, তারপর এটা বেশি সফট হয়েছিল কেন আমি জানি না এটা এত কেন সফট হয়েছে। তো এদিকে আমার প্রিন্সেস কিন্তু ভীষণ এক্সাইটেড, মানে আমি কেক বানাচ্ছি সে আমার পাশে থাকবে না, এটা তো হতেই পারে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্রিম। এদিকে আমার হাজব্যান্ড একটু নিয়ে লবণ দেখলো, বলতেছে দেখি তো ঠিক আছে কিনা সব কিছু। তো নর্মালি বড় বড় আমার কেকগুলো ভালোই হয়, কখনো আল্লাহর রহমতে খারাপ হয়নি। মানে খারাপ বলতে হচ্ছে আছে না শক্ত বা পারফেক্ট হয়নি। আমি কিন্তু মেজারমেন্ট ছাড়াই কেক তৈরি করতে পারি একদম পারফেক্টলি ভাবে। যেহেতু আমি বাসার জন্য সবসময় বানিয়ে থাকি, তো আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে। তো এই তো ৩টা লেয়ার আমি কেটে নিয়েছি এখানে। এখনও কিন্তু রাতের খাবার-দাবার শুরু করিনি। তারপরে কেকটা বানাবো। সব মিলিয়ে কিন্তু অনেকটা রাতও হয়ে গিয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি কেকটা ডেকোরেশন করে নেব। খুবই সিম্পলভাবে করব। আর এদিকে তো আমি ক্রিমটা আগেই করে নিয়েছিলাম। তো আমার বেবি তো আইসক্রিমের মতো অনেকটা ক্রিম খেয়ে ফেলেছে। জানি না বাকি ক্রিম দিয়ে আমার কতটুকু ডেকোরেশন হবে। লাস্ট পর্যায়ে আমার এরকম লাগছিল যে একদম একটু শুয়ে থাকি, ভালো লাগছিল না। গরমে এতটা খারাপ লাগছিল। আর কেক তো নরমালি জানোই একটু দাঁড়িয়ে বানালে ভালো হয়, বসে বসে ওইরকম করা যায় না। আমি একবার বসে বসে চেষ্টা করেছিলাম, দেন আমার ফিনিশিংটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি। যাই হোক, আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে উপরেও হচ্ছে চেরি ফিলিংটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। দেন হচ্ছে সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি, এটাও সেম প্রসেসে আমি হচ্ছে সুগার সিরাপ দিয়ে নেব। তো আমি সেকেন্ড লেয়ারটা হচ্ছে সুগার সিরাপ দিচ্ছিলাম আর ভাবছিলাম আসলে এটা কিভাবে ডেকোরেশন করব, কারণ আমার হাতে পর্যাপ্ত ক্রিম ছিল না। আর যেহেতু অনেক গরম ছিল, ক্রিমটাও আমি ফ্রিজে রাখিনি, ইনস্ট্যান্ট বানাবো এর জন্য। আমি সবসময় ট্রপিক্যাল ক্রিম দিয়ে হচ্ছে কেক ডেকোরেশন করে থাকি, আমার ওইটাই ভালো লাগে। লাস্ট ক্রিমটাও অনেকদিন হয়েছিল, এই জন্য হয়তো বা পানি ছেড়ে দিয়েছিল, পানি ছাড়েনি অ্যাকচুয়ালি, মানে ক্রিমটা না থিকনেসটা একদম একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছিল। তো ওই ক্রিমটা এনে আমি ফার্স্ট টাইম যখন কেক বানিয়েছি, আমার কিন্তু ক্রিমটা একদম পারফেক্ট ছিল। তো আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে, আর কেমন হবে আমি জানি না। তো মাঝে মধ্যে মনে হচ্ছিল কি আমার ক্রিমটা একটু মানে ছেড়ে দিচ্ছে। যাই হোক, তো আমি সেকেন্ড লেয়ার দিয়ে থার্ড লেয়ারটাও দিয়ে নিচ্ছিলাম। তো এটা সেম প্রসেসে একটু উপরে ক্রাম কোটিং করে নেব। তো বাকিটা তোমাদের দেখাচ্ছি না, জাস্ট একটু সুগার সিরাপ দিয়ে দেন আমি কোটিং করে নিচ্ছি। আসলে এটাকে কোটিং করে কিন্তু আমি ফ্রিজে ২০ মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি ইনস্ট্যান্ট বানাচ্ছিলাম, এই কারণে কিন্তু আমি রাখিও নি, সাথে সাথেই কিন্তু একটু কোটিং করে ২ মিনিট পরে ডেকোরেশন করে ফেলেছি, কারণ ওই সময়টা আমার হাতে ছিল না। অনেক বলেছিলাম মাকে আর কয়েকটা দিন থাকো, মানে আসলেও কি বলবো, ৪-৫টাই তো দেখতে হয়, শুধু আমার দিকটা আমার দেখলে হবে না, মায়ের দিকটাও দেখতে হবে। আমাদের মেয়েদের জীবনটা এরকমই, তাই না? অর্ধেকটা সময়ে মানে কি বলবো, বাবার বাড়িতে যদিও কাটে, অর্ধেকটা বলবো না, কিছুটা সময় কাটে। আর বাকিটা কিন্তু শ্বশুর বাড়িতেই থাকতে হয় হাজব্যান্ডের সঙ্গে, নিজের সংসারে। তখন চাইলেও কিন্তু ঘন ঘন যাওয়া যায় না, মন চাইলেও অনেক কিছু হয় না। তো ক্রাম কোটিং করে নিয়ে যেটা বললাম, সাথে সাথে আমি ডেকোরেশন করে ফেলেছি। দেন লাস্টে কিন্তু আমার হাতে খুব একটা ক্রিম ছিল না, খুবই অল্প ক্রিম ছিল। তো ওটাই আমি একটু রেড ফুড কালার ইউজ করেছি হালকা পরিমাণে, যাতে একটা পিঙ্কি পিঙ্কি ভাব থাকে। তো এই তো স্টার, ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি জাস্ট একটু দেখো ঘুরিয়ে ঘুরিয়ে মানে প্রেস করে নিচ্ছি একবার করে।
মানে খুবই মানে সিম্পল ডেকোরেশন করেছি কেকটা। আর এই তো ভিতরে কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম। এখানে রাইস স্টিকও ছিল কিছু। তো এগুলা কেনার পর না আমার কখনো এইভাবে কেক বানানো হয়নি। আমার বেবি খুব বলতো, "মাম্মি এগুলা দিয়ে একটা কেক বানিয়ে দাও।" দেন আজকে ভাবলাম যেহেতু ক্রিম কম আছে আজকে এটা দিয়ে বানিয়ে দেই। আমি এখন হচ্ছে নিচের সাইডেও একটু বর্ডার লাইন করে নিচ্ছিলাম। মানে একইভাবে একই নজল দিয়ে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে জাস্ট দিয়ে নিচ্ছিলাম। আমার কাছে কিন্তু লাস্ট এতটুকু ক্রিমে ছিল। এই যে দেখতে পাচ্ছ উপরে যতটুকু ডিজাইন করেছি আর নিচে করতেছি। নজলের মধ্যে যতটুকু ক্রিম আছে এতটুকুই আছে। দেন সিম্পলের মধ্যে কিন্তু ভালোই লাগতেছিল, খুব একটা খারাপ লাগতেছিল না। আর যেহেতু তাড়াহুড়া বানাচ্ছিলাম তো নিচটা কভার করার পর মনে হলো আর একটুখানি মানে ক্রিম অবশিষ্ট আছে। এটা একটু মাঝখানেও আমি ডট, ডট দিয়ে দেই। তো মাঝখানে দেখো ১ম ফুলটা কিন্তু সুন্দর ছিল। লাস্ট যেমন আমি ভাবলাম একটু উঁচা করে দেই আরেকটা বসিয়ে দেন হচ্ছে এই দেখো ক্রিমটা কিন্তু গলে যাচ্ছিল। মানে লাস্ট যেটা ছিল ওটা একদম পানি, পানি বের হচ্ছিল। মানে দেখো আমার ফুলটাই কিন্তু নষ্ট হয়ে গেল। মনটাই খারাপ হয়ে গেল। যাই হোক ব্যাপার না। তো এই তো আমি ফ্রিজে রেখে দিয়েছি ২০ মিনিটের জন্য। মানে আমরা এখন হচ্ছে খাবারটা খাবো তার জন্য রেখে দিলাম। তো আমার বাবু বলল, "একটু ঘুরিয়ে ছবি তুলে দাও মা।" তো ঘুরিয়ে একটু ছবি তুলে দিলাম। আর এদিকে কিন্তু আমার মেয়ের জন্য খাবারটা নিয়ে গিয়েছে আমার হাসব্যান্ড অর্ধেক এখান থেকে উঠিয়ে। মানে আমার বেবি যতটুকু খেতে পারবে। তো অনেকটা তো রাত হয়ে গিয়েছে। আরও ছোট মানুষ ওকে ঘুম পাড়িয়ে দিব। দেন ওকে আগে খাওয়াতে বসছি। আর আমি এদিকে একটু গুছগাছ করছিলাম। বিশেষ করে কেক বানালে ওইদিন ডাইনিংয়ের অবস্থা তো এতটাই ভয়াবহ থাকে আসলে একটা প্লেট রেখে খাওয়ারও স্কোপ থাকে না। তো আমি ভাবলাম একটু গুছগাছ করে নিই। আর তোমাদের সঙ্গে দেখো আমার একটু বিরিয়ানিটা শেয়ার করলাম। সিম্পলের মধ্যে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ। খুব মজাও হয়েছিল। মানে আমার যে মান সম্মান ফেল হয়নি এটাই অনেক কিছু। এনিওয়ে একটু মজা করলাম। খাওয়া-দাওয়ার পর্ব কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। বাট আমার মেয়ে তো কেক না কেটে ঘুমাবে না। তো এই তো ফ্রিজে কিছুক্ষণ ছিল। দেন হচ্ছে সে কেক কাটতে বসে গিয়েছে। তো আমার আম্মুকে বলতেছিল আমার অনেক দিন ধরে হ্যাপি হয় না। জানো কুকনানু আমার অনেক দিন ধরে হ্যাপি বার্থডে হয় না। মানে তার প্রত্যেক মাসেই ১ বার ২ বার হ্যাপি বার্থডে করতে হয়। তো এই তো কেক-টেক খাওয়ার পর্ব তো শেষ হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা মা কাঁঠাল ভাঙতেছিল। মানে কাঁঠাল উঠাচ্ছিল সবার জন্য কাঁঠাল খাবো। আর এগুলো তো গ্রামের গাছের কাঁঠাল। ১ম কাঁঠালটার চেয়ে কিন্তু ২য় টা খুব ভালো হয়েছিল। খুব ভালো বলতে কোষগুলো একটু বড়, বড় ছিল আরকি। ১ম টা কিন্তু একটু ছোট, ছোট ছিল। যাই হোক এখানে হচ্ছে ফিশ নাগেট আছে। আমার বেবির জন্য একটু নাগেট হচ্ছে ভেজে নেব। তো আমার বেবি টার্ন টেবিলে ঘোরাতে অনেক পছন্দ করে। আমাকে বলতেছিল, "মাম্মি একটু গোল, গোল করে ঘুরিয়ে দাও আমার নাগেটটা।" তো এই তো আমি এদিকে হচ্ছে একটু পিঠাও বানাচ্ছিলাম। যেহেতু মারা চলে যাবে দুপুরে, তো সকালে চলে যেতে চাইছিল। আমি বললাম, "একটু দুপুরেই যাও।" এতটা যেহেতু ১১টার মতো ১২টার মতো বেজে গিয়েছিল। ২টার দিকে বের হয়ে দেন আর যায়নি। তাই আমি একটু পিঠা বানাচ্ছিলাম ওনাদের জন্য। আর আমাদের পুরান ঢাকায় তো জানোই দুপুর টাইমে রান্নার গ্যাস একদমই থাকে না। মানে হচ্ছে লাইনের গ্যাস। তো আমি সিলিন্ডারেই পিঠাটা করে নিচ্ছিলাম। তো আসলে কি বলবো গরমের মধ্যে না চাইলেও অনেক কিছু করা হয় না। তো আমি প্রতিবারই ভাবি মা-বাবা আসলে মানে আব্বু আসলে একটু মজার, মজার খাবার রান্না করব। বাট আমি মানে এতটাই অলস হয়ে যাই আমার মাকে দেখলে। তো আমার মা যদি আমাকে আরো খাইয়ে দেয় আমার আরো ভালো লাগে। সেখানে আমি করব তো দূরের কথা। যাই হোক এই তো একটু পিঠা বানাচ্ছিলাম। এখন যখন নিজের সংসার হয়েছে তো মা-বাবাকে তো একটু নিজের হাতে কিছু খাওয়াতেই হবে। যাই হোক এদিকে হচ্ছে আমি তেলের পিঠা বানাচ্ছিলাম আর আব্বু, মা, আমার ছোট ভাই ওরা বসে টিভি দেখছিল। আমার আব্বু তো বারবারই তাড়া দিচ্ছিল যাওয়ার জন্য অনেকটা পাগল হয়ে গিয়েছিল মানে সে কতক্ষণে যাবে। আমার যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা ধৈর্য ধরে এই মুহূর্তে দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমার অন্যান্য পিঠার চেয়ে তেলের পিঠাটা বানানো কেন যেন খুব সহজ মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি মাঝে মধ্যে কিন্তু এটা বানিয়ে থাকি। তো যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লাগে বানাতে বাট আজকে একদমই ভালো লাগছে না। একটু পরেই মা-বাবা চলে যাবে। তোমরা আমার মা-বাবার জন্য দোয়া করো। আমার আব্বু-আম্মু কিন্তু চলে গিয়েছে। মানে ৪টার দিকে বের হয়েছিল, ২টার দিকে বের হওয়ার কথা ছিল। আমার মেয়ের জন্য বের হতে পারছিল না। দেন আমার ছোট্ট সোনাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কারণ ও কিছুতেই যেতে দিবে না। কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিবে। ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে চলে গিয়েছে। মনটা ভীষণ খারাপ লাগতেছিল একা, একা একদম ভোর লাগতেছিল। ৩-৪টা দিন বাসাটা ভরা, ভরা ছিল। মানে ভালোই লাগছিল। আবার একা হয়ে গেলাম। সবাইকে ছেড়ে আসলে এটাই জীবন কিছু করার নেই। চাইলেও সবার সঙ্গে আর থাকা সম্ভব নয়। হয়তো জীবনের বাকিটা দিন এভাবেই আপনজনকে ছাড়া কাটাতে হবে। আবার নিজের সংসার হয়েছে, নিজের হাসব্যান্ড, বাচ্চা, ছেলে-মেয়ে তাদের নিয়েই তো আবার আরেকটা নতুন একটা পরিবার, নতুন একটা সংসার। এটাই তো আমাদের জীবন, তাই না? যাই হোক আমার ছোট্ট বাবুর জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। ঘুম থেকে উঠে সে ভীষণ কান্না করছে। তো তাকে বললাম, "চলো তোমাকে একটু নুডলসের চপ বানিয়ে দেই।" অনেক বুঝালাম যে, "তোমার নানু তো হচ্ছে ডক্টরের কাছে গিয়েছে, তোমার নানুর দাঁতে পোকা হয়েছে" এটা সেটা বলে তারপরে একটু থেমেছে। তো এই তো চপ বানিয়ে দিচ্ছিলাম তার মনটা ভালো করার জন্য। তো এই তো আমি নুডলসের জন্য পানি তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। পানিটা হয়ে গিয়েছে। এখন বাকি নুডলসটাও একটু আমি থেতলে নিয়েছি। মানে ভেঙে নিয়েছিলাম বেলুন দিয়ে তোমরা দেখতে পেয়েছো।
তো এই তো এখন এটাকে জাস্ট কয়েক মিনিট হচ্ছে একটু কুক করে নেব আর কি, সিদ্ধ করে নেব। তো আমার ছোট্ট সোনাটা বারবার আছিল মামি কখন হবে কখন হবে, আমি বললাম এই তো এখনই হয়ে যাবে, এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু জাস্ট সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি বেবিকে এর মাঝখানে হচ্ছে রুমে বসিয়ে দিয়ে আসছি। ও বারবার হচ্ছে, আমি এখানে ভয়েস দিতে চাইনি, মানে আমি যেভাবে বানাচ্ছিলাম বলছিলাম সেইভাবে এডিটিং করে দিয়ে দিব, বাট আমার বেবিটা বারবার এসে চিল্লাচ্ছিল, কান্নাকাটি করছিল, দেন এর জন্য ভয়েসটা এখানে অফ করে দিয়েছি। তো যাই হোক, এর জন্য হচ্ছে ভয়েসটা অ্যাড করে দিলাম। এই তো নুডলস নিয়েছি, এখানে 3টা কোয়েল পাখি ডিম নিয়েছি, একটু লবণ, চাট মশলা নিয়েছি, পেঁয়াজ আর একটুখানি মরিচ নিয়েছিলাম। আর এটার সঙ্গে আমি একটু ময়দা মিলিয়ে দিব, এই তো এতটুকুই দিব, মানে পরিমাণ মতো। এখানে যেহেতু 1 প্যাকেট নুডলস আছে, এর চেয়ে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি সব কিছু সুন্দর করে এই তো মেখে নিয়েছি একসাথে। আর পিঠা ভেজেছিলাম মানে দুপুরবেলা, ওই কড়াইতে ওই তেলের মধ্যে হচ্ছে আমি এটাকে ভেজে ফেলতেছি। আবার আরেকটা কড়াই নোংরা করব, সেটা আর ইচ্ছে করলো না। যদিও ওই লোহার কড়াইটা খুবই ছোট, মানে এখানে মনে হয় না 4টা-5টার বেশি চপ দেওয়া যাবে। তো যাই হোক, অল্পই তো, 2বার দিলেই কিন্তু হয়ে যাবে। তো ওই তো সন্ধ্যার নাস্তায় তো আমার বেবির জন্য চপ বানাচ্ছিলাম, আর বারবার প্রশ্ন করতেছিল, মা চাঁদ নানু কখন আসবে, চাঁদ নানুর দাঁতে কয়টা পোকা হয়েছে, তো ডক্টর কি বলেছে, কি ওষুধ দিয়েছে। আমার বেবিটা এত প্রশ্ন করে, মানে কি বলবো তোমাদের, একটা পিঁপড়া দেখলেও বলবে মাম্মি পিঁপড়াটা কোথায় যাচ্ছে, তো পিঁপড়াটার মা কোথায়, বাবা কোথায়, ও কি খাবার খায়, ও কি পানি খায়। সে হাজারটা প্রশ্ন আমাকে করে থাকে সব সময়। আবার চাঁদ মামা দেখলে বলবে মাম্মি দেখো চাঁদ মামা মোটা হয়ে গিয়েছে, মানে চাঁদটা যখন ভরে যায় একদম গোল হয়ে ওঠে আকাশে। চাঁদ মামা তুমি তো অনেক শক্তিশালী হয়ে গিয়েছো নিধির মতো, তুমি কি ভাত খাও, তুমি কি পানি খাও, মানে তার এইরকম প্রশ্ন সব সময়, মানে প্রশ্ন করতে করতে আমাকে পাগল করে ফেলে। তো এই তো আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম, মানে দ্বিতীয় পার্টটা দেখা উল্টাতেও পারছিলাম না, একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। যাই হোক, তো ব্যাপার নাই, তো উল্টিয়ে দেই। আর এদিকে হচ্ছে আমার বেবিটা বারবার দেখতে আসছিল হয়েছে কি না, আর আমি ওকে বারবার বলতেছিলাম আর 2 মিনিটেই হয়ে যাবে, কারণ সে 5 মিনিট 1 মিনিট বললে বুঝে না, 2 মিনিট বললেই খুব ভালো বোঝে। তো মাঝখানে কিন্তু আমি আরেকবার উল্টিয়ে দিয়েছি, এখন কিন্তু এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি জাস্ট তুলে নেব। তো আমি ছোট্ট একটা ট্রের মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম, টিস্যু পেপার দিয়ে রেখেছি। আর এই তো সবগুলাকে একে একে তুলে নিলে কিন্তু আমার হয়ে যাবে। দেন সেকেন্ড যেগুলো আছে ওইগুলোও কিন্তু আমি একই প্রসেসে ভেজে নিচ্ছিলাম। নরমালি আমি, মানে কি বলবো, তেলে খাবার এত বেশি পছন্দ করতাম একটা সময়, আমার হাজব্যান্ড আমি দুজনেই অনেক বেশি পছন্দ করি। তো এখন খেতেই চাই না একদম, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, অন্য অন্য সমস্যার কারণে আমার কিন্তু গল ব্লাডার স্টোন সার্জারিও হয়েছিল, সব কিছু মিলে কিন্তু আমার তৈলাক্ত খাবার খাওয়া একদমই নিষেধ। কিন্তু আমার বেবিটাও আমাদের মতো হয়েছে, এইসব মুখরোচক খাবার ওর খেতে ভীষণ ভালো লাগে, ও কিন্তু অনেক পছন্দ করে। যাই হোক, তাই মাঝে মধ্যে একটু বানিয়ে দেওয়া হয় ওকে। তো আমি বাকি চপগুলোকে কিন্তু ভেজে নিয়েছি, জাস্ট তুলে নেব। আর দুপুরে যেহেতু আমার বাবা নাগেট খেতে চেয়েছিল, তো ওই তো এখন কয়েক পিস নাগেট ওকে ভেজে দেবো। ফ্রোজেন ফুডগুলো আমি একদমই পছন্দ করি না, আমি কখনো কিন্তু কিনিনি, বাট অনেকবার খাওয়া হয়েছে কারো না কারো বাসা যেয়ে, বাট আমি আমার বাসার জন্য, আমার বাচ্চার জন্য কখনোই কিনিনি, এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড নিয়ে আসছে। তো আসলেও দেখা যাক ও খায় কিনা, ও খাবে কিনা আমি তাও জানি না, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছিল, একটু ফিশ ফিশ শেপ দেওয়া আছে, মানে নামটাও যেমন ফিশ নাগেট, দেখতেও কিন্তু ফিশের মতোই ছিল। আমি চেষ্টা করি যতটুকু যাই খাওয়াই আমার বাচ্চাকে বাসায় বানিয়ে দেওয়ার। আমার কেন যেন এই ফ্রোজেন ফুডগুলা একদম ততটা পছন্দ না। এটা আসলে কতটা স্বাস্থ্যসম্মত বা কতটা ভালো খাবার বাচ্চাদের জন্য, আসলে কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা পেটে, তো এগুলাই ভাবতেছিলাম। আর হচ্ছে 4 পিসে ভাজবো, বেশি ভাজবো না, দেখা যাক ও খায় কিনা, ও না খেলে তো আমাকে আর ওর বাবাকেই খেতে হবে এটা। আমার বেবি হচ্ছে একটু অন্য টাইপের, মানে কি বলবো, অন্য বাচ্চাদের মতো একদমই না। ও কিন্তু কোনো ফলই খায় না, ফলের মধ্যে শুধু ওকে বানানাটাই খাওয়ানো যায়, তাও ওর মর্জি মতো। তো মাঝে মধ্যে একটু কমলা দিলে হচ্ছে, মানে একদমই খেতে পারি না, রসটা সব ফেলে দেয় আর কি, এই অবস্থা। যাই হোক, তো আমার এই তো ফিশ নাগেটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন জাস্ট তুলে নিলেই হয়ে যাবে। এটা ভাজতে আসলে অতটা সময় লাগে না, প্যাকেটের গায়ে লেখা দেখলাম মানে 4 থেকে 5 মিনিট ভাজলে হয়ে যায়, তো আমি 6 মিনিটের মতো একটু ভেজে নিলাম আর কি, অল্প আজেই একদম মোটামুটি ভালো করে। না ভাঙলে বা না খেলে এটা বুঝতে পারবো না আসলে ভিতরের টেক্সচারটা কেমন আছে। তো আমি তো সবগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিলেই কিন্তু আমার বেবিকে দিব। ও কিন্তু বারবার আসছিল আমার পাশে, এদিক সেদিক ঘুরছিল আমার। তো এই তো ফাইনালি আমার সব ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে জাস্ট একটু কফি খাবো, তাই একটু পানি বসিয়ে দিয়েছিলাম কফির জন্য। আর এই তো এদিকে হচ্ছে আমার বেবি তো ওয়েট করতেছে খাওয়ার জন্য, এই তো নিয়ে আসছে সব কিছু ভেজে টেজে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম, মানে তুমি কয়টা খাবে, তো আমাকে বললো আমাকে 4টা দাও, আর একটু সসও দিও মামি। তো এই তো আমার বেবির জন্য হচ্ছে 4টা আলাদা করছিলাম। আর সঙ্গে হচ্ছে আমি 2টা নাগেট ওকে দিয়েছিলাম, যে দেখা যাক ও টেস্ট করে কিনা। আসলে বাচ্চাদের খাবার প্লেটে একটু সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু ওরা একটু তৃপ্তি নিয়ে খায় বা ভালো লাগে, একটু বেটার ফিল করে, একটু আনন্দ পায়, এই তো আর কি।
তো এই তো আমি ওকে এখন হচ্ছে মানে প্লেটটা দিতে যাব, আমি সস দিতে কিন্তু ভুলেই গিয়েছি। তো আমি জানিও নাগেটটা একদমই পছন্দ করবে না, তবুও নিয়ে যাচ্ছি, দেখা যাক মুখে দেয় কিনা। আমার কেন যেন মনে হয়েছে ওর ভালো লাগবে না। যাই হোক, এদিকে দেখো আমার রুম টুবের কি অবস্থা করে রাখছে ঘুম থেকে উঠে আমার ছোট্ট পাখিটা। তো এই তো খাবারটা দেখে সে কিন্তু দেখো ছোট বাচ্চাদের মতো মানে বসে আছে, বলতেছিল এত পরে কেন হয় মাম্মি, মানে এত দেরি করে কেন দিলাম, আর একটু তাড়াতাড়ি কেন হলো না। তো আমাকে বলতেছিল মাম্মি আমাকে তো সস দাওনি তুমি। আমি বললাম ঠিক আছে তুমি মানে খেতে থাকো, আমি সস নিয়ে আসছি। ও কিন্তু দেখো নাগেটটা ধরে একটু মুখেও দিয়েছে, দেন বললো যে মাম্মি এটা তো ইয়াম্মি আছে তুমিই খেও, আমি কিন্তু এটা খাবো না, আমি চপ খাবো। দেন আমাকে দেখো এই কথা বলে সে কিন্তু রেখে দিয়েছে, মানে সে খাবে না এটা। আমি আসলে বুঝতেই পারছিলাম, মানে কেন যেন মনে হচ্ছিল এটা খাবে না, তবে ও ফ্রোজেন হচ্ছে সমুচাটা কিন্তু বেশ পছন্দ করে আর কি। যাই হোক, এই তো বাবুকে একটু সস দিয়ে দিয়েছি, আর আমি আমার নাস্তাটা নিয়েও বসবো, অনেকটা ঘেমে গিয়েছি। তারপরে হচ্ছে ঘরটর গুছিয়ে নেবো, আপাতত আর কিচ্ছু গুছাবো না, আমার বেবি খেলতে থাকুক, মানে খাবে খেলবে। যাই হোক, তো এই তো আমি আমার নাস্তা নিয়েও চলে আসছি, মানে ইনস্ট্যান্ট কফিটা বানিয়েছি, আসলে দুধ ভিজাতে ভুলে গিয়েছিলাম তাই আর নেওয়া হয়নি। আর এদিকে হচ্ছে আমিও নাস্তা নিয়ে নিয়েছি, খাবো আর একটু মানে টিভি দেখবো। মাঝে মধ্যে টিভি দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ সবাইকে।